স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। বিক্ষোভকারীদের উপর গুলি ও 6 সমন্বয়কের আটকে রাখা নিয়ে শুনানি শেষ, আদেশ কাল। না ফেরার দেশে জনপ্রিয় আরেক সঙ্গীত শিল্পী জুয়েল শাফিন আহমেদের দাফন বিকেলে। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলেও তিনি জানান। সচিবালয়ে দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান আইনমন্ত্রী। কোন প্রক্রিয়ায় এটি করা হবে তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান তিনি। এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে 2013 সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। নিরীহ ও নিরপরাধ শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে আইনগত দিক বিশেষভাবে বিবেচনা করে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সকালে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শোকের মাস আগস্টের কর্মসূচি সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সারা বাংলাদেশে সম্প্রতি কোটা আন্দোলনের আড়ালে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি প্রশ্ন রাখেন, বিএনপির মহাসচিবের কাছে সবাই নিরপরাধ হলে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করল কারা? অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত হয় 14 দল। এটি বাস্তবায়নের ধাপগুলো নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে, কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। গুজবের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি গুজব সৃষ্টিকারীদের তথ্য আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ওই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত টানা 4 বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তার দেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের প্রশংসাও করেন রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জার্মানি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। উভয় দেশের পারস্পরিক বন্ধুত্ব ভবিষ্যতেও অটুট থাকবে বলে উল্লেখ করেন সরকার প্রধান।
দেশের বিভিন্ন অংশে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর সরাসরি লাইভ রাউন্ড বা তাজা গুলি ব্যবহার না করা এবং হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কদের মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি ঘিরে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চে বুধবার ফের এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার শুনানিতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করে সংশ্লিষ্ট বেঞ্চ। এর আগে গতকাল আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতিবেদনে বলা হয়, কোটা আন্দোলনে সহিংসতায় 150 জন নিহত হয়েছে। শোক পালনের অংশ হিসেবে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা বুকে কালো ব্যাজ পরে অফিস করেন। কোটা আন্দোলনে সহিংসতায় আহত অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পঙ্গু হাসপাতালে আছেন 76 জন। চিকিৎসকরা জানিয়েছেন, গত 19 জুলাই আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এর মধ্যে 200 জনকে জরুরি চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রাজধানীর পঙ্গু হাসপাতাল। কোটা আন্দোলনে সহিংসতার সময় ছররা ও রাবারের গুলিতে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। কেউ ছাত্র, কেউ দিনমজুর, কেউ চাকরিজীবী, আবার কেউ সাধারণ পথচারী। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। নিয়মিত পরিচর্যার সময় রোগীর আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। এমন হয়ে গুলি মারছে, পাগলের মতন গুলি, অনেক লোক আহত হয়েছে, আবার 2-5-6 জন মারা হয়েছিল। এটা শুক্রবার আমি কাজে যাওয়ার সময় আর কি পিছন থেকে আর গুলি লাগছে। অফিস থেকে আসার সময় হাউস বিল্ডিংয়ের BNS দিয়ে পার হচ্ছিলাম, তখন হঠাৎ করে কোথা থেকে এসে গুলি লাগলো বলতে পারি না। রোগীর স্বজনরা জানান, চিকিৎসা করাতে গিয়ে বাড়তি কিছু খরচ হচ্ছে। সাভার থেকে ঢাকায় নিয়ে গেছে, ঢাকার থেকে মনে করেন যে ওখানে গুলি বাইর গেছে, ওখান থেকে আবার এখানে পাঠিয়ে দিছে। আমার খরচগুলো ওই জায়গায় বেশি হয়েছে, 50-55 হাজার টাকা ওই জায়গায় খরচ হয়ে গেছে। খরচ মনে করেন এখানে যে ওষুধ দেয়, তারপর বাকি কিছু ওষুধ কিনতে হয় বাইরে দেওয়া। গত 20 জুলাই দায়িত্ব পালনের সময় আহত পুলিশ কনস্টেবল শোনান সেই সময়ের ঘটনা। আমার ওই ড্রেনের ভিতরে ফালিয়ে দেবে, এই সিনারগুলো ঢুকাইতে পারে নাই, দেখালে বাইরে দিয়েছে আর লাইতে দিয়েছে, আমরা ওই ড্রেনের ভিতরে দেব। চিকিৎসক জানান, আহতদের কয়েকজনের পা কেটে ফেলতে হয়েছে। মিরাজে আমার 15 পর থেকে 30-35 এর মধ্যে সংখ্যাটা বেশি দেখলাম আমরা, যতটুকু পেশেন্ট দেখছি আগে। সবাই পায়ের মধ্যে, পায়ের একটু পরে থায়ের দিকে, এই ইঞ্জুরিগুলো একটু বেশি, নিচের দিকে ইঞ্জুরি একটু বেশি। তিনি জানান, কোটা আন্দোলনের সময় রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়। আশেপাশে ডাক্তারগুলো ছিল, সবাই চলে আসছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মাত্র 4 দিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন দেশের 2 জনপ্রিয় সঙ্গীতশিল্পী। শাফিন আহমেদের পর মঙ্গলবার সকালে মারা গেলেন সঙ্গীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সত্যি সবাইকে চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিলেন সঙ্গীতশিল্পী ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করলেন জুয়েল। তার স্ত্রী সংবাদ পাঠিকা সঙ্গীতা আহমেদ জানান, গেল 23 জুলাই রাত থেকে জুয়েলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর আগে 2011 সালে লিভার ক্যান্সার ধরা পড়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। দীর্ঘ লড়াইয়ে দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নেন। ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন।
প্রথম শ্রেণীতে থাকতেই প্রতিবেশীর কাছে গান শিখেছিলেন আর চতুর্থ শ্রেণীতে প্রথম মঞ্চে গান করেন। জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর একে একে 10টি একক অ্যালবাম মুক্তি পায় জুয়েলের। জুয়েলের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা, শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি, এমন কেন হলো। সর্বশেষ 2017 সালে বাপ্পা মজুমদারের সুরে মুক্তি পায় জুয়েলের একক গান খুব সকালে। জুয়েলের বয়স হয়েছিল 56 বছর। তার জন্ম 1968 সালের 29 সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। এদিকে আরেক সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে শাফিন আহমেদের জানাজায় অসংখ্য শিল্পী ও ভক্তরা অংশ নেন। প্রয়াত এই ব্যান্ড শিল্পীকে দাফন করা হবে বনানী কবরস্থানে। গত 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইলস ব্যান্ডের তারকা শাফিন আহমেদ। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। মৃত্যুকালে শাফিন আহমেদ রেখে গেছেন 2 বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী রুমানা দৌলা, 3 পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় 2 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট যোগা ও নাচের কর্মশালায় এ হামলার ঘটনা ঘটে। এতে 7 শিশু সহ আহত হয়েছেন 9 জন। 2 বয়স্ক ব্যক্তি শিশুদের বাঁচাতে গিয়ে আহত হন। আহত 6 জনের অবস্থা সংকটাপন্ন। 6 থেকে 10 বছরের শিশুদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন 17 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীতে এই বিক্ষোভ হয়। গত রবিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলো মাদুরো জয়ী হন বলে ঘোষণা দেওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। বিক্ষোভকারীদের উপর গুলি ও 6 সমন্বয়কের আটকে রাখা নিয়ে শুনানি শেষ, আদেশ কাল। না ফেরার দেশে জনপ্রিয় আরেক সঙ্গীত শিল্পী জুয়েল, শাফিন আহমেদের দাফন বিকেলে। এই ছিল এখনকার মতো। পরবর্তী খবর বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।